দেখতে পাচ্ছেন তাকে দুনিয়ার কোনো জেলই আটকে রাখতে পারে না। এমনকি মাটির নিচে পুঁতে রাখলেও সে সেখান থেকে বের হয়ে আসতে পারে। কিন্তু লোকটি আসলে ভয়ঙ্কর কোনো আসামি নয়। তুচ্ছ একটা ঘটনাকে কেন্দ্র করে পুলিশ তাকে ধরে নিয়ে আসে। কিন্তু থানায় এসে সে দেখতে পায় এখানে কয়েদিদের উপর চলতে থাকে অন্যায়, অবিচার ও ঝুলুম। আর সে এই ঝুলুমের বিরুদ্ধে একাই লড়াই করে সব কয়েদিকে রক্ষা করেছিল। শুরুতেই দেখা যায় সিনেমার মূল চরিত্র রিকি খুনের দায়ে গ্রেফতার হয়েছে। তাকে 10 বছরের কারাদণ্ড দেওয়া হয়। তবে এটা কোনো সাধারণ জেল না, কারণ সেই সময়ে জেলগুলো চলে গিয়েছিল বেসরকারি কোম্পানিগুলোর হাতে। অর্থাৎ এখনকার নিয়ম সরকারের কথায় চলে না, আর এখনকার ওয়ারেনরাই সব সাম্রাজ্য চালায়। এখানে সব কয়েদিকে নিজের দাস বানানো হয়। কিন্তু তারা জানতো না রিকি একদম অন্য ধরনের মানুষ। একটা বাসে করে কারা নিরাপত্তার মধ্যে দিয়ে কয়েদিকে নিয়ে আসা হয়। এখানকার জেলের মালিকও অন্যগুলোর মতো একটা বেসরকারি কোম্পানির, আর সেখানে থাকা কয়েদিদের মধ্যে রিকও আছে। মারপিট আর খুনের দায়ে তাকে 10 বছরের জেলে সাজা দেওয়া হয়েছে। সেখানে আসতে না আসতেই রিকি তার রূপ দেখাতে শুরু করে। গার্ডদের কথা না শুনে সে সোজা মেটাল ডিটেক্টরের মধ্যে দিয়ে এগিয়ে যায়। এ কারণে অ্যালার্ম বেজে ওঠে এবং সব গার্ড তাকে পরীক্ষা করতে আসে। তারা ভাবে হয়তো তার কাছে অস্ত্র আছে, কিন্তু তার শরীরে স্ক্যান করে সবাই অবাক হয়ে যায়। তার শরীরে 5টা গুলি আটকে আছে। তখন একজন গার্ড বলে চাইলে গুলিগুলো বের করে ফেলা যায়। রিকি বলে না, কারণ স্মৃতি হিসেবে এই গুলিগুলো তার শরীরেই থাকবে। এই জেলটি 4টি ভাগে বিভক্ত, উত্তর, দক্ষিণ, পূর্বে এবং পশ্চিম। আর এই 4টি ভাগের দায়িত্ব থাকে ওই কয়েদিদের মধ্যে থেকে একজন করে ক্যাপ্টেন। এরা ম্যানেজমেন্টের কথায় নিজেদের এলাকাগুলো চালায়, আর এরা গ্যাং অফ 4 নামে পরিচিত। একদিন সকালবেলা উত্তর ভাগের ক্যাপ্টেন স্যামুয়েল বাথরুমে একজন বয়স্ক লোককে মারধর করা শুরু করে। ওই লোকটা আর কিছুদিনের মধ্যেই বের হয়ে যাবে, কিন্তু স্যামুয়েল বলে তার ইচ্ছে নেই তাকে যেতে দেওয়ার। এরপর স্যামুয়েল ওই লোকটির থেকে ছোট একটা খেলনার ট্রেন কিনে নেয়। এটা ওই লোকটি তার ছেলের জন্য বানিয়েছিল। সেটা স্যামুয়েল ভেঙে ফেলে। এতে লোকটি কষ্টে আর রাগে পাগলের মতো হয়ে যায়। সে একটা কাঠের কাজের যন্ত্র নিয়ে স্যামুয়েলের দিকে তেড়ে আসতে থাকে, কিন্তু স্যামুয়েল উল্টো সেই যন্ত্রটা দিয়ে লোকটির মুখে মারতে শুরু করে। তখন গার্ডরা চলে আসে, কিন্তু তারা স্যামুয়েলকে দেখে কিছু বলে না। ওই সময় রিকি সেখানে চলে আসে এবং এক লাথি মেরে স্যামুয়েলকে পেরেকে ভরা কাঠের তক্তার উপর ফেলে দেয়। স্যামুয়েলের সঙ্গীরা রিকির ভয়ঙ্কর শক্তির সামনে যেতে ভয় পায়, আর স্যামুয়েলকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। এদিকে আহত হয়ে স্যামুয়েল প্রতিশোধের পরিকল্পনা শুরু করে। তার সঙ্গীরা তাকে ভয়ঙ্কর গুন্ডা চরোকে ভাড়া করার কথা বলে। ওই চরো অনেক ভয়ঙ্কর। তাকে নির্জন একটা ছেলে বন্দি করে রাখা হয়েছে, কারণ সে অনেকবার নিয়ম ভেঙেছে। এরপর স্যামুয়েল সেখানকার এক গার্ডকে ঘুষ দেয় এবং তাকে চোরকে তাড়াতাড়ি ছেড়ে দিতে বলে। পরের দিন ওই বৃদ্ধ লোকটির কাছে গার্ডরা এসে বলে তার তাড়াতাড়ি মুক্তির আবেদন বাতিল করা হয়েছে, কারণ ওই গার্ডরা মিথ্যা অভিযোগ দেয় যে সে না জানিয়ে তার পরিবারের কাছে চিঠি লিখেছিল। লোকটি বলে তোমরা মিথ্যাবাদী। এটা বলতেই তারা তাকে মারধর করা শুরু করে দেয়। লোকটি হতাশ হয়ে যায় এবং বুঝতে পারে যদি তার পরিবারের সঙ্গে আর নাই বা দেখা করতে পারে তাহলে এই জীবন রেখে সে কি করবে। ওই দিন রাতে গার্ডরা দেখে ওই লোকটি গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে, আর সব কয়েদি এই নিয়ে বলাবলি করতে থাকে কতটা অন্যায়ভাবে লোকটিকে আটকে রাখা হয়েছিল। লোকটি শুধু তার গর্ভবতী স্ত্রীকে হাসপাতালে নিয়ে যাওয়ার সময় ভুল করে এক লোককে ধাক্কা মেরে দিয়েছিল। এইসব রিকি শুনে সেখান থেকে বের হয়ে জেলের মাঠে চলে যায়। সেখানে গিয়ে রিকি লোকটির হাতে শিকলটা ভেঙে ফেলে, আর ওই ছোট ট্রেনটা যেটা সে লুকিয়ে রেখেছিল সেটা তার শরীরের উপরে রাখে। পরের দিন রিকি আর স্যামুয়েল বাথরুমে গোসল করছিল, আর সেখানে দানবের মতো দেখতে জুরু এসে উপস্থিত হয়। সে কিছু না বলে রিকির সামনে দাঁড়ায় এবং কিছু না বলে জোরে এক ঘুষি দেয়। এতে রিকি উড়ে গিয়ে দেয়ালের সঙ্গে বাড়ি খায়। রিকি উঠে দাঁড়ায়, আবার মারতে এলে রিকি তার শক্তি দেখিয়ে দেয় এবং এক ঘুষিতে জুরুর পেট ফুটো করে ফেলে। জুরু চিৎকার করতে করতে সেখানেই পড়ে যায়। স্যামুয়েল একটা ধারালো অস্ত্র নিয়ে তেড়ে আসে রিকির দিকে। সে এসেই রিকির হাতের তালু এপার ওপার করে ফেলে। তবে এতে রিকির চোখে মুখে কোনো ভয় নেই। উল্টো সে স্যামুয়েলের হাতের আঙুলগুলো ভেঙে দেয় এবং ভয়ঙ্কর এক ঘুষি মারে। তখন গার্ডরা এসে রিকিকে আত্মসমর্পণ করতে বলে। সেখানে আবার নর্থ ব্লকের ক্যাপ্টেন আসে এবং রিকিকে তার দলে যোগ দিতে বলে, তবে রিকি না করে দেয়। গার্ডরা রিকিকে তার সেলে দিয়ে আসে। হঠাৎ রিকির বুকে অস্বাভাবিক ব্যথা শুরু হয়, আর রিকি জোরে জোরে শ্বাস নিতে থাকে। সেই সময় তার পুরনো স্মৃতি মনে পড়ে যায়, যখন রিকি হাই স্কুলের ছাত্র ছিল। রিকি বাবা মার কবরে ফুল দিতে গিয়ে এক লোককে দেখতে পায়। এরপর সে জানতে পারে এই লোকটি তার চাচা সানকুয়াল, আর উনি একজন কুমফু মাস্টার। সানকুয়াল রিকিকে তার ফাইটিং স্কিল দেখাতে বলে, আর মুহূর্তে সে আক্রমণ দেখিয়ে দেয়। এরপর উনি রিকিকে নিজের শিষ্য করে নেয়। তখন থেকে ওই জায়গায় রোজ রাতে তাকে ট্রেনিং দেয় এবং চি এনার্জি আয়ত্ত করতে শেখায়। এর ফলে রিকি সহজে যে কোনো পাথর ভেঙে ফেলতে পারে,
আর তার বুকে যে কোনো আঘাত সহ্য করতে পারে। এরপরে আমরা দেখতে পাই রিকিকে ডেপুটি ওয়ারেন সাইক্লপসের সামনে নিয়ে যাওয়া হয়। এই লোকটার বাম হাতের বদলে একটা লোহার হুক আছে এবং তার বাঁ চোখে একটা কৃত্রিম চোখ। সে রিকির কাছে জানতে চায় কেন সে একজন গ্যাংস্টারকে খুন করেছিল আর এতিমখানা থেকে বের হয়ে 2 বছর সে কোথায় ছিল। কিন্তু রিকি কোনো উত্তর দেয় না। এরপর সাইক্লপস রিকিকে তার কাছে আসতে বলে এবং রিকির প্রেমিকার চিঠি দেখায়। রিকি সেটা নিতে এলে সে ওই হুক রিকির হাতে বেঁধে দেয় আর সে রিকির মুখে ঘুষি মারে আর রিকির প্রেমিকাকে নিয়ে হুমকি দিতে থাকে। রিকি নিজেকে সামলাতে পারে না। সাইক্লপসকে প্রায় মেরেই ফেলছিল, কিন্তু রিকি নিজেকে সামলে নেয়। তার প্রেমিকার ছবিটা নিয়ে রিকি সেখান থেকে চলে যায়। নিজের ছেলে ফিরে রিকি একটা বাঁশি বের করে এবং সেটা বাজাতে শুরু করে আর তার প্রেমিকার সঙ্গে কাটানোর দিনগুলো মনে করে। রিকি তার প্রেমিকা লিয়ানার সঙ্গে অনেক সুখী দিন কাটাতো। এদিকে স্যামুয়েলের চেলা এখন একা আর এই জন্য অন্য সব কয়েদিরা মিলে তাকে শাস্তি দেয়। সেখানে ক্যাপ্টেন হাই এসে এসব থামায়, কিন্তু ওখানে কোয়ান নামের একজন রেগে প্রতিবাদ করে এবং হাইকে সরাসরি চ্যালেঞ্জ করে বসে। এটা দেখে রেগে হাই একটা ব্লেড দিয়ে তার মুখে আঘাত করে। সেখানে সাইক্লপস এসে হাইকে থামিয়ে দেয়। সাইক্লপস বলে রিকিকে একটা শিক্ষা দেওয়া দরকার আর হাইকে একটা ছুরি দেয়। ওই জেলের মাঠে রিকি আর হাই মুখোমুখি হয়। আহত কোয়ানকে মাঠে বিশাল এক কাঠের স্কুটে বেঁধে ফেলা হয়। হাই রিকির মধ্যে নিজের প্রতিচ্ছবি দেখে আর আফসোস করে যে তাকে রিকির সঙ্গে লড়াই করতে হচ্ছে। রিকি কোয়ানকে মুক্তি দেওয়ার দাবি জানায়। সেখানে থাকা কয়েদিরা বলে একবার হাই তার শক্তি দেখালে তাকে আর থামানো যায় না। হঠাৎ হাই রিকির চোখে কাচের টুকরো ছুঁড়ে মারে। এতে রিকি সাময়িকভাবে অন্ধ হয়ে যায় আর তার হাতে মারাত্মক আঘাত পেয়ে মাটিতে পড়ে যায়। কোনো মতে রিকি চোখে পানি দিয়ে দৃষ্টিশক্তি ফিরে পায় আর অন্যদিকে কয়েদিরা তাকে উৎসাহ দিতে এগিয়ে আসে। রিকি আবার এক ঝটকায় হাইয়ের ছুরির আঘাত এড়িয়ে তার মাথায় এমন আঘাত করে যে হাইয়ের একটা চোখ বের হয়ে যায়। এটা দেখে তো সবাই অবাক হয়ে যায়। আবার রিকি তার আহত হাতটা বেঁধে রক্তপাত বন্ধ করে। হাই নিজের পরাজয় মানতে না পেরে আবারও রিকির উপর আক্রমণ করে। রিকি তাকে থামিয়ে এক ভয়ানক ঘুষি মারে। এতে হাই সেখানেই পড়ে যায়। লড়াই শেষ করে রিকি ওই বিশাল স্ক্রুটি মাটি থেকে উপরে তুলে নিচে রাখে, কিন্তু অনেক দেরি হয়ে যায়। কোয়ান মারা যায়। সেখানকার কয়েদিরা বিদ্রোহ জানায় আর সাইক্লপসের দিকে ছুটে যায়, কিন্তু অন্য 3 জন ক্যাপ্টেন তাকে বাঁচিয়ে নেয়। তাই সবাই রিকিকে ওই গ্যাং অফ 4কে শেষ করে দিতে বলে, কিন্তু রিকি আর রক্তপাত চায় না। তাই কোয়ানের দেহ নিয়ে সেখান থেকে চলে যায়। যাওয়ার সময় সাইক্লপস রিকিকে নর্থ ব্লকের ক্যাপ্টেনের অফার দেয়। তবে রিকি নজর যায় হাইয়ের ছেলের অ্যালেনের দিকে। সে ওখানে বসে তার বাবার মৃত্যুর জন্য ভেঙে পড়েছিল। রিকি অ্যালেনকে একটা সবুজ পাতা দিয়ে সুর তোলা শেখাচ্ছিল, কিন্তু অ্যালেন অনেক চেষ্টা করার পরও কোনো শব্দ করতে পারে না, কারণ সে যাতে গোপন কথা বলতে না পারে তাই তার জিভ কেটে নেওয়া হয়েছিল। এই কষ্ট দেখে রিকি তার ওই বাঁশিটা তাকে উপহার দেয়। তার বিনিময়ে অ্যালেন তাকে একটি পাতা দেয়, যা সাউন্ড ব্লকের ক্যাপ্টেন উপহার হিসেবে দিয়েছিল। রিকি তো অবাক হয়ে যায়। এর মানে ক্যাপ্টেনরা জেলের মধ্যে অবৈধভাবে আফিম চাষ করছে। অন্যদিকে 3 ক্যাপ্টেন গোপন বৈঠকে বসেছে, কারণ অ্যালেন এখন রিকির পক্ষে। আর তাকে কি করা যায়? কি করা যায়? এই 3 জন একটা ভয়ঙ্কর খেলার আয়োজন করে। হাইয়ের মৃতদেহটা এনে বলে রিকি তার অসম্মান করেছে, আর যারা বিশ্বাস ভাঙে তাদের ভয় দেখাতে অ্যালেনকে নির্মমভাবে খুন করে আর তার নিথর দেহটা মাঠে ছুঁড়ে ফেলে দেয়। এটা দেখে রিকি অনেক ভেঙে পড়ে আর রাগে তার ওই প্রিয় বাঁশিটা ভেঙে ফেলে। অন্যদিকে সাইক্লপসও অনেক রেগে আছে, কারণ তাদের বাগানের গোপন কথা ফাঁস হয়ে গেছে। কিন্তু এরই মধ্যে রিকি ওই আফিম বাগানে আগুন লাগিয়ে দেয়। তাদের অপরাধের সাম্রাজ্য আগুনে জ্বালিয়ে দেয় আর সাউথ ব্লকের ক্যাপ্টেন হ্যাংচুং সেখানে রিকির সামনে এসে পড়ে। তাদের মধ্যে লড়াই শুরু হয়। হ্যাংচুং তার কুমফি স্কেল দিয়ে রিকির বুকে মারাত্মক আঘাত করে। এই সুযোগে চারদিকে বিশৃঙ্খলা শুরু হয়। কয়েদিরা পালানোর চেষ্টা করতে থাকে। এতে সাইক্লপস অনেক ভয় পেয়ে যায়, কারণ জানতে পারে ওই জেলের পরিচালক খুব তাড়াতাড়ি ছুটি থেকে ফিরে আসছে। তাই সে গার্ডদের প্ল্যান 0 চালু করার অর্ডার দেয়। রিকি মাটিতে পড়ে তার বুক চেপে ধরে আর তার মাস্টারের দেওয়া শিক্ষার কথা মনে পড়ে। আবারও সে শক্তি সঞ্চয় করে উঠে দাঁড়ায়। সেখানে 3 জন ক্যাপ্টেনই চলে আসে। এক ক্যাপ্টেন দড়িতে বাঁধা ছুরি দিয়ে তাকে জড়িয়ে ফেলে। তখনই সেখানকার দৈত্যকার ক্যাপ্টেন তারজাইন এসে পড়ে আর বলে এ আমার শিকার। এর মধ্যে প্ল্যান 0 চালু করে দেয়। জেলের দেওয়াল থেকে স্বয়ংক্রিয় গান সিস্টেম বের হয়ে যায় আর গুলির বৃষ্টি শুরু হয়। সবাই পালাতে শুরু করে। তারজাইন রিকিকে নিয়ে পাশের একটা ঘরে চলে যায়, কিন্তু তখনই দরজা বন্ধ হয়ে পুরো ঘরটা তরল সিমেন্টে ভরতে শুরু করে। রিকি ওই দরজা ভেঙে বের হয়ে আসে এবং তারজাইনকে সেখান থেকে বের করে আনে। এসব ফাঁদ সাইক্লপস বানিয়েছিল, কিন্তু তার পরিকল্পনা অনুযায়ী কাজ হয়নি। সেজন্য আবারও সে রিকির মুখোমুখি হয় আর সে তার আফিম চাষের কথা স্বীকার করে। কিন্তু হঠাৎ রিকি ওই সিমেন্টে আটকে যেতে থাকে।
এই সুযোগে সে রিকিকে বন্দি বানিয়ে ফেলে। পরের দিন জেলের ডিরেক্টর আসে, তার সঙ্গে তার অহংকারী ছেলে ওয়াক আসে। এই ওয়াক বাবার ক্ষমতার জন্য এতটাই অহংকার দেখায় যেন পুরো পৃথিবীটাই তার কেনা গোলাম। কিন্তু সেখান থেকে যেতে গিয়ে ওয়াক হোঁচট খেয়ে সেখানকার কার্পেটের ওপর পড়ে যায়। তখন উল্টো কার্পেট ঠিক করে না পাতার কথা বলে এক কয়েদের চোখ উপড়ে নেয়। আর এটাই এসব মানুষের ক্ষমতার ভয়ঙ্কর খেলা। সব শুনে ডিরেক্টর সাইক্লাপসের ওপর রেগে যায় আর আফিম পুড়ে যাওয়া বিশৃঙ্খলা আর ক্ষতির সব দায় তার উপরে চাপায়। তাই সাইক্লাপস নিজেকে বাঁচাতে সব দায় রিকির উপরে দিয়ে দেয়। আর এদিকে রিকির পুরো গা সিমেন্টে ঢাকা আর শিকলে বাঁধা, কিন্তু রিকি এক ঝাটকায় তার শিকলটা ভেঙে ফেলে আর ভিতর থেকে ডিরেক্টরকে ধরে ফেলে আর বলে, তোমার এই ড্রাগ সাম্রাজ্যের শাস্তি এবার আমি তোমায় দেব। এদিকে ওয়াক ভয় পেয়ে বলতে থাকে, বাবাকে বাঁচাও। তখনই টারজান দেয়াল ভেঙে সেখানে এসে যায়, রিকিকে এক ধাক্কা দিয়ে ফেলে দেয় আর আবার লোহার রড বাঁকিয়ে তাকে বন্দি করে ফেলে আর তাকে মারধর শুরু করে। ডিরেক্টর আর তার ছেলে এই মারধরে বিনোদন নিতে থাকে, তবে রিকিও বসে থাকার পাত্র না। অল্পের মধ্যে সে নিজেকে মুক্ত করে নেয় আর তাদের মধ্যে মারামারি শুরু হয়। রিকির আঘাতে সেখানে টারজান অজ্ঞান হয়ে পড়ে যায়। রিকি চিৎকার করে বলতে থাকে, কয়েদিরা কোনো পোকামাকড় না, তারাও মানুষ। কিন্তু ডিরেক্টর ভয় পায় না, সে অন্য পরিকল্পনা করে। ওই ছাদের অংশ নিচের দিকে নামতে থাকে। এক ভয়াবহ ধীর মৃত্যু যেন রিকির দিকে এগিয়ে আসতে থাকে। তবু রিকি ওই ভারী স্ল্যাবটা দুই হাতে ধরে রাখে। তার শরীর জর্জরিত হলেও তার ইচ্ছাশক্তি অটুট। সেই সময় ওই ডিরেক্টর এসে রিকিকে এক ইলেকট্রিক শক দেয় আর রিকি আবার মাটিতে পড়ে যায়। তখনই টারজান রিকিকে বাঁচাতে নিজে ওই অবস্থায় ছাদটাকে ঠেকায়। রিকি রড ভেঙে বাহিরে আসে আর টারজানকে বাঁচাতে চায়, তবে অনেক দেরি হয়ে যায়। ওই ছাদটা সেখানে ধসে পড়ে আর টারজান পিষে যায়। রিকি আবার গর্জে ওঠে। সে বলে টারজানও একজন মানুষ, তারও আপনজন ছিল বাহিরে। সেই সময় রিকির পায়ের নিচে ফ্লোর ফাঁকা হয়ে যায়। সে নিচে পড়ে যায় আর জেলের মাঝখানে গর্তের মধ্যে নিয়ে আসা হয়। ডিরেক্টর বলে, বিদ্রোহের শাস্তি হিসেবে রিকিকে জীবন্ত কবর দেওয়া হবে এখানে, আর এটা হবে অন্য কয়েদিদের জন্য সতর্কবার্তা। দুজন প্রতিবাদ করতে আসলেই তাদের গুলি করে মেরে ফেলা হয়। গার্ডরা কয়েদিদের বলে রিকিকে মাটি চাপা দিতে। রিকি সবাইকে বলে, আমার জন্য কেউ নিজের জীবন হারিও না। ডিরেক্টর বলে, যদি রিকি 7 দিনের বেশি নিচে বেঁচে থাকে তাহলে সে মুক্তি পাবে। এরপর সাইক্লাপস ওখানে একটা ফাঁপা বাঁশের নল সেখানে বসিয়ে দেয় যাতে সে একটু শ্বাস নিতে পারে। রাত নেমে যায়, সব কয়েদিদের মধ্যে ভয়ের ছায়া। তখনই একটা শীষের শব্দ শুনতে পায় সবাই, মানে রিকি এখনো বেঁচে আছে। তখন ক্যাপ্টেনরা এসে ওই বাঁশের মধ্যে মাংস গুঁজে তার মুখ বন্ধ করে দেয় যাতে রিকি চুপ হয়ে যায়। তবে রিকি একজন হার্ডকোর সার্ভাইভার। এই বাঁশের মাঝখানটা ভেঙে সে মাংসটুকু রিকি খেয়ে নেয়। তখন রিকির মনে পড়ে শুধু তার প্রেমিকার কথা। এখানে ফ্ল্যাশব্যাকে দেখা যায়, একদিন বাড়ি ফেরার পথে তার গার্লফ্রেন্ড আফিমের কারবার করতে কিছু লোককে দেখে ফেলে আর একজন গ্যাংস্টার তাকে দেখে ফেলে এবং তাকে অপহরণ করে নিয়ে যায়। কিন্তু কোনো মতে পালাতে গিয়ে সে পা পিছলে যায় আর ছাদ থেকে পড়ে মারা যায়। এরপর থেকে রিকির মধ্যে জন্ম নেয় ড্রাগের বিরুদ্ধে ভয়ঙ্কর ঘৃণা। প্রতিশোধের জন্য সে ওই গ্যাংস্টারকে খুঁজতে থাকে, যার জন্য তার জীবন থেকে সবকিছু হারিয়ে গেছে। আর তখন দেখা যায় সেই গ্যাংস্টার তার বুকে 5টি গুলি চালায়। তবুও রিকি পড়ে না আর পিছিয়েও যায় না, এক জীবন্ত পাথরের মতো এগিয়ে যেতে থাকে। কাছে গিয়ে এক আঘাতে ওই গ্যাংস্টার জীবন শেষ করে দেয়। এই ঘটনার পর তার পরিচয় বদলে যায়। একদিকে নায়ক আর অন্যদিকে অপরাধী হয়ে ওঠে রিকি, কারণ রিকি কোনো বিচার চায়নি। রিকি প্রতিশোধ বেছে নেয় আর তার জন্যই তাকে জেলে আসতে হয়েছিল। এভাবে 7 দিন কেটে যায়। ঝড় বৃষ্টি আর অমানবিক যন্ত্রণার পর ওই জায়গায় একটা এক্সকাভেটর এসে থামে। এরপর মাটির ভিতর থেকে রিকিকে জীবন্ত বের করা হয়। সে এখনো ঠিক আছে। রিকি ওই শিকল ভেঙে নিজেকে মুক্ত করে নেয়। তখনই সেখানে ওই 3 জন ক্যাপ্টেন এসে উপস্থিত হয়। এতদিন কবরে থেকে যা করতে পারেনি সেটাই এবার তারা করতে এসেছে। এদিকে সব কয়েদিরাই এই নিয়ে ক্ষুব্ধ। তারা প্রচণ্ড বিদ্রোহ প্রকাশ করে। সবাই রিকির জন্য প্রতিবাদ করতে থাকে। ওই 3 জন ক্যাপ্টেন রিকিকে সেখান থেকে নিয়ে যায় একটা ঘরে। ওখানে নিয়ে গিয়ে ক্যাপ্টেনরা তাকে বন্যপশুর মতো মারতে শুরু করে। এত মার খেয়েও রিকি একদম থমে যায় না। সে চিৎকার করে বলতে থাকে, কোনোদিন একজন শুকার আর বন্য নেগড়ে বন্ধু হতে পারে না। এটা শুনে ক্যাপ্টেনরা রেগে যায়। রিকিকে একটা রড দিয়ে মুখে নৃশংসভাবে আঘাত করতে থাকে। এরপরও না থেমে মুখে ব্লেড ঢুকিয়ে দেয় আর মারতে থাকে। এরপর ডিরেক্টর এসে তার প্রশ্নের উত্তর শুনতে চায়। তখন রিকি তার মুখে জমে থাকা রক্ত আর ব্লেড তার মুখে ছুঁড়ে মারে। ওই রাতে রিকির বন্ধু লুকিয়ে এসে তাকে খাবার দিতে যায়। এসব কিছু সহকারী অরেন দেখে ফেলে। পরের দিন সকালে সাইক্লাপস তাকে ধরে ফেলে আর নির্মমভাবে খুন করে। তার মৃতদেহটা সামনে ঝুলিয়ে দেয় যাতে করে কেউ আর সাহস না করে রিকিকে সাহায্য করতে। একটু পরে সাইক্লাপস খুশি হয়ে এই কথা রিকিকে বলতে আসে। তবে রিকি ছাদের ওপর লুকিয়ে যায় আর তাদের ওপর ঝাঁপিয়ে পড়ে এবং ওই সহকারীকে মেরে ফেলে আর সাইক্লাপসকে ভয়ানক আহত করে ফেলে।
সেখানে গার্ডরা এসে পড়ে। সেই সময় রিকি তার মৃত বন্ধুকে ধন্যবাদ জানায় তাকে সাহায্য করার জন্য। এরপর ওখানে থাকা সব কয়েদিরা মিলে সাইক্লপসের আর একটা হাত কেটে ফেলে। সবাই ক্ষেপে ওঠে আর সবাই মিলে গার্ডদের সঙ্গে লড়াই করা শুরু করে। তার ভয়ানক মুক্তির জেদের কাছে গার্ডরা এসে দাঁড়াতে পারে না। রিকি সাইক্লপসকে টেনে ডিরেক্টরের কাছে নিয়ে আসে, কারণ এখন এটা আর রিকির একার লড়াই না, সবার লড়াই। অন্যদিকে ডিরেক্টর ও তার ছেলে খুব আনন্দ করে খাবার খাচ্ছিল। সামান্য অপছন্দ হলে সে শেফকে নির্মমভাবে শাস্তি দিচ্ছিল। তাদের এই নিষ্ঠুর ভোজ নষ্ট করতে সেখানকার দরজা ভেঙে রিকি এসে হাজির হয়, কিন্তু ডিরেক্টর নিজেই গান বের করে সাইক্লপসের ওপর অনবরত গুলি চালায়। আবার প্রমাণ হয়ে যায় এখানে অনুগত্যের কোনো দাম নেই। এরপর চূড়ান্ত লড়াই শুরু হয়ে যায়। তিনজন ক্যাপ্টেনই রিকির সব বন্ধুদের ওপর নির্মমভাবে ঝাঁপিয়ে পড়ে। এদিকে রিকি দুই মার্শাল আর্ট ক্যাপ্টেনের সঙ্গে লড়াই করা শুরু করে। কোয়ানহো রিকির গায়ে গরম পানি ঢেলে দেয়, কিন্তু আবার মারতে গিয়ে তার পা ব্যারেকের মধ্যে আটকে যায়। রিকিও আর কোনো দয়া না করে তার পা কেটে দেয়। অন্য ক্যাপ্টেন এটা দেখে সেখান থেকে পালিয়ে যায়, কিন্তু ডিরেক্টর তাকে গুলি করে দেয়। এক বিস্ফোরক গুলি মেরে তাকে সেখানেই মেরে ফেলে। কিন্তু এই ডিরেক্টর কোনো সাধারণ মানুষ নয়। এই লোকটার শরীরের মধ্যে আছে লুকানো এক মার্শাল আর্ট শক্তি। মুহূর্তের মধ্যে সে রূপ নেয় এক ভয়ঙ্কর দানবের। তার পশুর মতো গর্জনে পুরো জায়গা কেঁপে ওঠে। রিকি মারতে এলে তাকে ছুঁড়ে মারে দেওয়ালে। রিকি তার শক্তি জড়ো করে এক ঘুষি মেরে ওই দানবের পেট ফুটো করে দেয়, কিন্তু সে রিকির শক্তি শুষে নিতে শুরু করে। রিকি তার সমস্ত শক্তি একত্রিত করে আর দানবকে তুলে সেখানে রাখা মাংস প্রেসার মেশিনে ফেলে দেয়। মেশিনটা কেঁপে ওঠে আর আস্তে আস্তে ওই দেহ কিমা হয়ে বের হয়ে আসে। এভাবে ওই জঘন্য অধ্যায় শেষ হয়। রিকি সেখান থেকে বের হয়ে সবাইকে ডিরেক্টরের মুন্ডুর অংশ দেখায় আর বলে যুদ্ধ এখানেই শেষ। সবাইকে যুদ্ধ থামাতে বলে, কারণ এবার মুক্তির পালা। রিকি দৌড়ে গিয়ে এক ঘুষিতে দেয়াল ভেঙে দেয় আর সবাইকে নিয়ে বের হয়ে পড়ে স্বাধীনতার লক্ষ্যে। আর এখানে এই অসাধারণ মুভিটি শেষ হয়ে যায়। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের গল্পটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।